আচ্ছা আমরা বিসমিল্লাহ। দেখো আমরা এই অধ্যায়কে বলতে দুইটা ক্যাটাগরিতে ভাগ করছিলাম, ক্যাটাগরি এ আর ক্যাটাগরি বি। ক্যাটাগরি বি, ঠিক আছে। আচ্ছা ক্যাটাগরি এ তে কি ছিল বলতো? ক্যাটাগরি এ তে ছিল শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা ম্যাথগুলো, সেগুলো আমরা করছিলাম, ঠিক আছে। আর ক্যাটাগরি বি তে ছিল গ্যাসের সমীকরণ, কারণ খেলা আছে ক্যাটাগরি বি, গ্যাসের সমীকরণ। আচ্ছা আমি বলছিলাম গ্যাসের কয়েকটা সমীকরণ যেখান থেকে সিকিউ আসে, আরে বারবার থেকে সিকিউ জীবনও আসেনি, এমসিকিউ আসে না, তাহলে দেখে নি তুমি পারো, ঠিক আছে। আচ্ছা সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে কি ছিল? সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যে পিভি সমান হচ্ছে এনআরটি। এখান থেকে ব্যবহার করে তোমাকে উচ্চতা অথবা আয়তন বের করতে বলবো, আমরা আগের লেকচারে দেখছিলাম, ঠিক আছে। আচ্ছা আজকে আমরা বাদ দিয়ে সমীকরণগুলো দেখে ফেলবো। সেটা হচ্ছে ই, ই মানে হচ্ছে গ্যাসের গতিশক্তি, সেটা হচ্ছে F/2 nRT। অথবা মনে রাখবা এফ এর মানটা স্যাররা ফিক্স করে দিয়েছে, ঠিক আছে। স্যার এটাকে 3 কল্পনা করে, 3 কে আমি পরে বলতেছি, 3/2 nRT, ঠিক আছে। পরীক্ষায় অলওয়েজ 3 বসাবো, কোনো সমস্যা নেই। কেন অলওয়েজ 3 বসাবো এখন আমি পরে দিই। আর এফ মানে স্বাধীনতার মাত্রা, না আমরা শুনে রাখতেছে, আমরা তাপগতিবিদ্যা কিন্তু শুনছি, ঠিক আছে। তোমার এক পারমাণবিক গ্যাসের এফ এর মান কত হয়? 3 হয়, দেখা আমরা কিন্তু 3 ইউজ করছি, ঠিক আছে। দ্বি পারমাণবিকে 5 হয়, 3 তে হয় বা বহুতে 6 হইল। আচ্ছা এটা হচ্ছে গ্যাসের গতিশক্তি। ফর্মুলা দুইটা, ই সমান এইটা, একটা আছে ই সমান হচ্ছে 3/2 কেটি, 3/2 কেটি। কোনটা কখন ইউজ করবো সবগুলো ভালো করে বলবো, মনে রাখবে, ঠিক আছে। ই এর ফর্মুলা কয়টা আছে? দুইটা আছে। আচ্ছা এবারে সিআরএমএস, এটা কি পরে বলবো, সিআরএমএস, ঠিক আছে। রুট মিন স্কয়ার, রুট মানে জানো কি? রুট মানে বর্গমূল করা, ঠিক আছে। মিন মানে জানো কি? গড় করা। 9 পড়ছো না, মিন মিডিয়ান মুড, তোমাদের বাংলায় পড়ছো, মধ্য প্রচুরক, ঠিক আছে। মিন মানে হচ্ছে গড় করা, ঠিক আছে। রুট মিন স্কয়ার, স্কয়ার মানে কি? বর্গ করা, ঠিক আছে। বড় ব্যাখ্যা দিব, ঠিক আছে। রুট ওভার 3RT, ঠিক আছে। 3RT ভাগ বড় হাতের এম, বড় হাতের এম মানে গ্যাসের মোলার ভর, ঠিক আছে। এখানে আরো সূত্র আছে, এটা লাগবে না, আরেকটা লাগবে, সেটা মনে রাখতে পারো। রুট ওভার অফ 3KT, 3KT ভাগ ছোট হাতের এম। এতটুকু বুঝা গেছে? আচ্ছা ওই সাইডটা কি আসতেছে? এটা গেল তোমার পিভি সমান এনআরটি, শক্তির ফর্মুলা, সিআরএমএস এর ফর্মুলা। আর একটা ফর্মুলা মনে রাখলে তুমি ইনশাআল্লাহ সবগুলো সিকিউ করতে পারবে, সেটা হচ্ছে গড় মুক্ত পদ। এটা জিনিসটা কি পরে বলবো। এটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়, ল্যামডা মানে হচ্ছে গড় মুক্ত পদ। এখন মনে রাখবা গড় মুক্ত পথের 3 জন বিজ্ঞানী 3টা সূত্র দিয়েছে, ঠিক আছে। একটা সূত্র হচ্ছে ক্লেসিয়াস, এটাকে সি দিয়ে প্রকাশ করলাম। ক্লেসিয়াস বলছে 1/n, ঠিক আছে। এটা হচ্ছে পাই সিগমার উপর স্কয়ার। কেন যিনি চলকগুলো এমন করে লিখছে, ঠিক আছে, সমস্যা নেই। বোলসম্যান একটা সূত্র দিচ্ছে, ঠিক আছে, ল্যামডা অফ বি লিখলাম। বোলসম্যান বলছে এটা হচ্ছে 3/4, ঠিক আছে, এন পাই সিগমা স্কয়ার, এতটুকু সেম থাকবে। এটা হচ্ছে এন পাই সিগমা স্কয়ার। একটা ম্যাক্সওয়েল দিছে, ম্যাক্সওয়েলকে চিনো? হ্যাঁ গ্লেন ম্যাক্সওয়েল, ঠিক আছে। এই সূত্র দিছে হচ্ছে 1/√2, ঠিক আছে, এন পাই সিগমা স্কয়ার। এগুলা কি যখন আমি ডিটেলসে বড় বুঝতে পারবো। তাহলে মনে রাখবা আমরা 4 প্রকার সমীকরণ নিয়ে পড়বো সিকিউ সমাধান শেষ। তার মধ্যে 1 প্রকার সমীকরণ থেকে সবচেয়ে বেশি আসে আমরা কিন্তু পড়াই দিই, ঠিক আছে। আজকে ইনশাআল্লাহ পড়বো হচ্ছে শক্তি, সিআরএমএস কি, আর ল্যামডা গুলা কি, বোঝা গেছে? আচ্ছা আমি তোমাদের একটা এক্সট্রা ক্লাস পড়াবো, আমি বলছিলাম না তো, যেটা বলছিলাম ইনশাআল্লাহ করাবো। আজকে 12টা ক্লাস শেষ না, আমি একটা এক্সট্রা ক্লাস পড়াবো। কালকে তো তোমাদের হয়তো আসবা না, পিকনিক আছে, ঠিক আছে, লাভ নেই আসে। ওই যে মঙ্গলবার যেটা থাকতেছে না, ঠিক আছে, ওই মঙ্গলবার তোমাদের আমি একটা এক্সট্রা ক্লাস করাবো। আর নেক্সট ফ্রাইডে থেকে তোমাদের আবার নতুন মাস শুরু, ঠিক আছে। ওই এক্সট্রা ক্লাসে কি করাবো আমি বলছিলাম, তাপগতিবিদ্যার সিকিউ করাবো, আর এখানকার কিছু সিকিউ করাই দিব, ঠিক আছে। ওই এক্সট্রা ক্লাসে অবশ্যই আসবা। হ্যাঁ আচ্ছা এখন এটা মুছে ফেলি। আচ্ছা সবার আগে দেখো আমরা, আচ্ছা ঠিক আছে দেখো, আচ্ছা এবার দেখো গ্যাসের গতিশক্তি, ঠিক আছে। আচ্ছা কিছু জিনিস মনে রাখবে, এমসিকিউ তে কাজে আসতে পারে, ঠিক আছে। দেখো
n পাই সিগমা স্কয়ার, ঠিক আছে? সিগমা এই যে এমন করে নিবা খাচ্ছেন, ঠিক আছে? মানে বাঁকা ঠিক আছে। আচ্ছা এখন ঠিক আছে, এখন দেখো আমরা একটা কথা জানি, যেদিকে দেখো যে গতি শক্তি, ঠিক আছে, ই কে প্লাস ইপি করলে বলতে কি পাওয়া যায়? মোট শক্তি বা মোট যান্ত্রিক শক্তি পাওয়া যায়, ঠিক আছে? গতি শক্তি প্লাস বিভব শক্তি হচ্ছে মোট শক্তির সমান, বুঝতে পারতেছো? আচ্ছা মনে রাখবা, আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অভ্যন্তরীণ কোনো বিভব শক্তি থাকে না। যখন আমরা আদর্শ গ্যাসের কথা বলবো তখন আমরা কিন্তু ওই বন্ধনগুলোর যে অভ্যন্তরীণ শক্তি কাউন্ট করি না, কারণ সেটা তুমি দেখতে পারবা, ঠিক আছে? তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে তার বিভব শক্তি বলতে কত ধরা হয়? 0 ধরা হয়। এই জন্য নাম দিচ্ছে আদর্শ গ্যাস। ইউজুয়ালি প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু 0 হয় না, ঠিক আছে? তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে তার সম্পূর্ণ গতিশক্তি মানে বলতে কি? মোট শক্তি, বুঝতে পারতেছো? তো আমি যে ফর্মুলা লিখছি, যে এই যে ই এর ফর্মুলা, ঠিক আছে, ই সমান কি লিখছি? F/2 nRT, অথবা ই সমান তুমি লিখতে পারবা F/2 লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা দেখো F/2 KT, ঠিক আছে? F এর মান 3 কখন আমি বলতেছি। এখন এই যে আমি ই লিখছি, ই মানে বলতে গ্যাসের শক্তি, অথবা এটা মানে কিন্তু গতি শক্তি, কারণ গ্যাসের ক্ষেত্রে গতি শক্তি মানে কি? তার মোট শক্তি, বোঝা গেছে? আচ্ছা, কারণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোনো অভ্যন্তরীণ শক্তি বা বিভব শক্তি থাকে না, বোঝা গেছে? এই জন্য ওদের নাম রাখা হয়েছে আদর্শ গ্যাস। আর বাস্তব গ্যাসে কিন্তু এগুলা থাকে, এগুলা কেমিস্ট্রি তুমি ডিটেইলস দেখতে পারবে, তুমি এনার্জি কিন্তু খাটে না বাস্তব গ্যাসে। আচ্ছা এটা জাস্ট ইনফরমেশন আমি বললাম। এখন দেখো এফ কি? এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা, ঠিক আছে? এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা। এফ এর মান কখনো 3 হবে, কখনো 5 হবে, কখনো 6 হবে। আচ্ছা এখন তোমার নিউটনের বলবিদ্যা কৌণিক গতি পড়ছো, না পড়লে সমস্যা, একটু হিন্টলি বুঝতে পারবা, ঠিক আছে? এক পারমাণবিক গ্যাস, যেমন মনে করো হিলিয়াম, ঠিক আছে, এদের পরমাণু এমন হয় না? আচ্ছা স্বাধীনতার মাত্রা 3 বলতে কি বোঝায়? 3 বলতে বোঝায় যে হিলিয়ামের একটা অণু কয়টা অক্ষ বরাবর স্বাধীনভাবে গতিশক্তি পাইতে পারে। এখন দেখো একটা অক্ষ কোনটা? এক্স অক্ষ আছে, এক্স অক্ষ বরাবর কয়টা অক্ষ হইলো? একটা। একটা মনে করো ওয়াই অক্ষ আছে, কয়টা হইলো? 2টা। একটা মনে করো জেড অক্ষ আছে, কয়টা হইলো? 3টা। এই জন্য এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 3 ধরা হয়। এখন মনে রাখবে এর কিন্তু একটা ঘূর্ণন গতিশক্তি আছে না? তো সাধারণত এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এই যে ব্যাসার্ধ যে ঘুরবে সেটা একটু কম হয়। দেখো এদের এই যে ঘূর্ণন, এই যে ঘুরবে, ঠিক আছে, সাধারণত মনে রাখবে এই ব্যাসার্ধ কম হওয়ার কারণে ঘূর্ণন গতিশক্তি কম হয়, ঠিক আছে? এই জন্য মনে রাখবে এদের কি করা হয়? এদের জাস্ট তুমি 3টা অক্ষ কাউন্ট করা হয়, বুঝা গেছে? মানে কি মনে রাখবে? এক পারমাণবিক গ্যাসে কয়টা অক্ষ বরাবর গতিশীল হতে পারে? 3টা অক্ষ, ঠিক আছে? এই জন্য এফ এর মান কত? 3। আচ্ছা দেখো দ্বি পারমাণবিক হলে কি হবে? একটা গ্যাস বলো, মনে করো H2 বলি, ঠিক আছে? H2, এদিকে একটা H বন্ড একটা H। এবার দেখো মনোযোগ দাও, তাহলে এর কিন্তু 3টা রৈখিক গতি পাচ্ছি, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই বরাবর, একটা জেড বরাবর। তারপর এর কিছু কৌণিক গতিশক্তি পাওয়া যাবে। একটা মনে করো এমন করে ঘুরতেছে, বুঝতে পারছো? যেমন দেখো মনে করো এটা হচ্ছে এইটা, একটা মনে করো এমন করে ঘুরাচ্ছি, বুঝতে পারছো? আবার একটা মনে করো এমন করে ঘুরাইলাম, বোঝা গেছে? কয়টা পাইলাম? আরো এক্সট্রা 2টা। একটা মনে করো এমন করে ঘুরাচ্ছি, এমন করে ঘুরাইলে আবার দেখো ব্যাখ্যাটা কম হচ্ছে না, পরে ওই ঘূর্ণনটা ইগনোর করা হয়। কেন? ব্যাখ্যাটা নিউটনের বলবিদ্যা ছিল, পরে দেখবো, ঠিক আছে? তো এই জন্য দ্বি পারমাণবিক হইলে এখানে কত ধরা হয়? 5। 3টা রৈখিক, 2টা কৌণিক। ত্রি বা বহু হইলে, ঠিক আছে, যেমন তোমার CH4 সংকেত দেখো, CH4 এর গঠন দেখো চতুষ্ফলকের মতো হয়, খেয়াল করছো? নাকি এরকম হয়, ঠিক আছে? আচ্ছা এর কি কোনো ঘূর্ণন তুমি ইগনোর করতে পারবা না? কারণ যেভাবে ঘুরো না কেন, কারণ কি বাসা তো শূন্য হবে না? তুমি এখানে অক্ষয়টা নিলে দেখো বাসা তো কি কম হয়ে গেল, কিন্তু এর কিন্তু কোনটা ইগনোর হয় না। এই জন্য ত্রি বা বহু পারমাণবিকের ক্ষেত্রে তোমার এফ এর মান কত হয়? 6 হয়। 3টা রৈখিক, 3টা কৌণিক, বোঝা গেছে? এখন একটা কথা মনে রাখবা, আমাদের বইয়ে সাধারণত দেখবা তারা এফ এর মানটা সবসময় কেন জানি 3 ইউজ করছে, বইয়ে না, দেখো সমাধান লেকচার গাইড বা রয়্যাল গাইডে দেখবা 3 ইউজ করছে, 3/2 nRT। তারা এটাকে ফর্মুলা লিখছে, তার মানে তারা এফ এর মানটা 3 ধরেই নিছে। কেন ধরছে বলতো? তারা দেখবা হিলিয়াম বললেও 3 ধরে,
S2 বললেও 3 ধরে, তোমরা CH4 বললেও 3 ধরে। এটা কেন করছে? এটা হচ্ছে ভাষাগত একটা ত্রুটি আছে। তারা কি করছে, তারা গতিশক্তি বলতে শুধুমাত্র রৈখিক গতিশক্তিকেই বুঝাইছে, কণিকাকে বুঝায়নি। তো তুমি যদি হিলিয়াম গ্যাসের মেথড দেয় বা হাইড্রোজেন গ্যাসের মেথড দেয়, যদি বলে গতিশক্তি বের করো, তুমি 3/2 ইউজ করে দেখবা স্যার আমাকে নাম্বার কাটবে না, কারণ প্রত্যেক বা ম্যাক্সিমাম বইয়ের সমাধান 3/2 দিয়ে কিন্তু করে দেওয়া আছে। যদি না উদ্ভাস সমাধান দেখো, উদ্ভাসে কিন্তু তারা এটার মানটা এক্স্যাক্টলি বসায়, ঠিক আছে? তো তুমি পরীক্ষায় কি করবা? তুমি কি এবার শুনো, যদি পরীক্ষা বলে যে গতিশক্তি বের করো, তো তুমি 3/2 বসাবা। আর যদি বলে মোট গতিশক্তি বের করো, তাহলে মোট মানে কি তুমি কোনো কি ইগনোর করতে পারবা? তখন না, তখন হিলিয়াম বললে এখানে মান 3 বসাবো, হাইড্রোজেন বললে বা ডি বললে কি বসাবো? 5 বসাবো, আর 3 বা বহু থাকলে আমি 6 বসাবো। কারণ মোট গতিশক্তি মানে কি রৈখিক প্লাস কঠিন সবগুলা কাউন্ট করতেছি, বুঝা গেছে? আর যদি শুধু গতিশক্তি বলে, তো শুধু গতিশক্তি বলতে সাধারণত রৈখিকটাকেই বোঝানো হচ্ছে, বুঝতে পারতেছে? এই জন্য প্রত্যেক মাসে দেখো তারা 3 ইউজ করছে। তাহলে এখানে আমাদের কি ইউজ করছে? কেন 3 ইউজ করছে? এটা হচ্ছে 3/2 কে টি। ওই নিপুণ না মানে কঠিন চিন্তা না পড়ে তো একটু আসলে একটু যোগাযোগ করে নিই, ঠিক আছে? তাহলে এফ এর কাহিনী কি বোঝা গেছে? আচ্ছা, এবার আসো এই দুইটা ফর্মুলা আমি কখন ইউজ করবো, ঠিক আছে? দেখো ফর্মুলা কিন্তু আমি অলরেডি দুটো লিখছি, একটা কি ছিল 3/2 এনআরটি, একটা 3/2 কেটি, ঠিক আছে? আচ্ছা, এফ এর কাহিনী বোঝা গেছে তো, ঠিক আছে? আর এফ এর সাথে কিন্তু আবার গামা বের করা যায়, কোথায় ছিল? তাপগতিবিদ্যায় ছিল। আচ্ছা, তো এফ এটার মধ্যে রাখবা। এফ মানে কি? এফ মানে হচ্ছে স্বাধীনতা মাত্রা, ইংরেজিতে কি বলে? ডিগ্রি অফ ফ্রিডম। এবার দেখো, এবার ঠিক আছে, এবার মনে করো ওই দুটো ফর্মুলা কখন কি ইউজ করবো, ঠিক আছে? ধরো একটা গ্যাস দিছে, একটা গ্যাসের ভিতরে অনেকগুলো কি থাকে বলতো? অনেকগুলো অণু থাকে, অণু। আর প্রত্যেকটা অণু এদিক ওদিক ছড়াছড়ি করতে থাকে, কোন অণু এদিকে, কোন অণু এদিকে, কোনটা মনে করো এদিকে, কোনটা এদিকে, বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে এই যে ছড়াছড়ি মানে কি? একটা বেগ আছে না? আর বেগের ফলে কি আছে? একটা গতিশক্তি আছে না? এখন দেখো তোমার কাছে গতিশক্তির ফর্মুলা বলতে কয়টা? দুইটা, একটা 3/2 এনআরটি, একটা হচ্ছে 3/2 কেটি। কোনটা কখন ইউজ করব? আচ্ছা, যদি প্রশ্নতে বলে এই গ্যাসের গতিশক্তি বের করো, কি বলো তো? গ্যাসের গ্যাসের গতিশক্তি বের করতে বলছে। গ্যাসের গ্যাসের মানে কি শুধু একটা অণুর বের করবা তুমি? না, পুরো সবগুলার গতিশক্তি, মানে মানটা একটু বড় আসবে, সবগুলো অণুর গতিশক্তি, ঠিক আছে? তো গ্যাসের বললে হচ্ছে এক্স্যাক্টলি প্রথম সূত্র, কারণ বলতো মোট সংখ্যা কার দেওয়া রাখবে? গ্যাসে দিবে, ঠিক আছে? যে ধরো 1 মোল গ্যাস, তার অবশ্যই প্রথমে ইউজ করবা। আর যদি একটা অণুর বের করতে বলে, এই যে একটা অণু, পুরো গ্যাসের না, গ্যাসের একটা অণুর গতিশক্তি, তাহলে কি ইউজ করবা? তাহলে সেকেন্ডটা। এবার খেয়াল করে দেখো, এই ফর্মুলা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে? মনে রাখবা যে কোনো একটা গ্যাসের গতিশক্তি বের করতেছো, এটা কোন বলতো? একটা অণুর জন্য, একটা অণুর গতিশক্তি, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে বলে রাখি, এখানে এন কি? এন হচ্ছে মোল সংখ্যা, আর কি মোলার গ্যাস ধ্রুবক, মান কত? 8.314। টি কি? টেম্পারেচার, অবশ্যই কেলভিনে নিতে হবে, বোঝা গেছে? এখানে কে কি? কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, কি হচ্ছে? বোল্টজম্যান ধ্রুবক। এখানে বি রাখতে খেয়াল করছো? তার মানে কি? বোল্টজম্যান, এটা বিজ্ঞানীর নাম, ঠিক আছে? এটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, ঠিক আছে? এই ধ্রুবকের মান প্রশ্ন অবশ্যই দেয়া থাকবে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে দুটো শুধু কি বোঝা গেছে? এটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে, আছে অণুর ক্ষেত্রে। গ্যাস মানে কি? না, অনেকগুলো অণু আছে, তাহলে 1 মোল তোমাকে দিবে অবশ্যই, ঠিক আছে? আর মোল সংখ্যা বের করতে পারো তো, এটা পারতেছো না। এন মানে কি বলতো? ছোট হাতের এম ভাগ বড় হাতের এম। বড় হাতের এম মানে কি? মোলার ভর। তোমাকে বললো যে মনে করো 10 গ্রাম অক্সিজেন নিছি আমি, O2 নিছি, ঠিক আছে? তাহলে বলতো বড় হাতের এম এর মান কত হবে? 10 গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে কেমিস্ট্রি পড়া আছে, 10 গ্রাম আমি O2 নিছি, বড় হাতের এম কত হবে? বড় হাতের এম ফিক্স থাকে একটা ইয়ের জন্য। বড় হাতের এম মানে কি? মোলার ভর 32 অক্সিজেন গ্যাসের। আর ছোট হাতের এম মানে কতটুকু ভর নিছি সেটা কত আছে? 10 গ্রাম আছে, বুঝতে পারতেছো? এই যে ভুল বললা তুমি তো, বোঝা গেছে? তো এই এম মানে কি? সরি, এই এম মানে কি? মোল সংখ্যা। মোল সংখ্যা মানে কি? ছোট হাতের এম ভাগ বড় হাতের এম। কেমিস্ট্রিতে মনে রাখবা ছোট হাতের এম কি তারা কেন জানি ডাব্লিউ লেখা পছন্দ করে, কারণ ওখানে ভরের বেশি কার্বন নাই তো, এই জন্য। হ্যাঁ, কারণ ফিজিক্স আমি ডাব্লিউ লিখবো না, কারণ ডাব্লিউ মানে ওজন বোঝায় ফিজিক্স, ঠিক আছে? হ্যাঁ, এটাকে বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা একটা সেট অফ সূত্র দেখলাম, সেটা হচ্ছে গতিশক্তি। এখন কি দেখবো? সিআরএমএস, ঠিক আছে?
ওটা পাশে লিখে রাখো, ওটা জন্য পরে আর লিখবো না। এটা এই তোমার আচ্ছা, ছোট একটা আমি হিন্ট দিয়ে দিই। পরীক্ষা অনেক সময় তুমি দেখবা এনআরটি দেওয়া নাই। দেখো আমরা ই সমান কি লিখলাম, আমরা লিখলাম ভাই সেটা হচ্ছে 3/2 nRT লিখলাম, ঠিক আছে। পরীক্ষায় দেখবা এনআরটি দেওয়া নেই, চাপ আর আয়তন দেওয়া আছে। আমরা কি জানি? আমরা জানি টিভি কার সমান হয়, কখন সমান হয়? অলওয়েজ, যে কোনো ক্ষেত্রে, যে কোনো প্রসেস, যে কোনো কিছু অলওয়েজ টিভি সমান হচ্ছে এনআরটি দেখা যাবে, আদর্শ গেছে যেটা অবশ্যই, ঠিক আছে। তা দেখবে তুমি এনআরটি দেওয়া না কিন্তু চাপ আর আয়তন দেওয়া আছে, গুণ করে দাও। গুণ করে দেব শেষ। হ্যাঁ, কারণ টিভি এনআরটি, টিভি সমান এনআরটি না, বোঝা গেছে? আচ্ছা, এইবার সিআরএমএস, ঠিক আছে। আমি তখন ইংরেজি নামটা বলছি, বাংলা নামটা বলি নাই, কারণ বাংলা নাম শুনলে ভয় পেতে হবে, ঠিক আছে। সিআরএমএস, ঠিক আছে। দেখো দেখো, এই যে মনে করো অনেকগুলো অণু আছে, ঠিক আছে। এই অণুগুলো এক এক দিকে গতিশীল না, এটা এদিকে গতিশীল। তো সবগুলা ধরলাম, এর বেগ মনে করো c1, এর বেগ মনে করো c2, এর বেগ মনে করো c3, এর মনে করো c4, এক একজনের বেগের নাম আমি c দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে। তাহলে একটা রাশি বের করতেছি, একটু দেখো এই রাশিটা কি জিনিস। আমি বের করলাম, মনে করো c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস ডট ডট ডট, ধরলাম n সংখ্যক মোল আছে, তো মনে করো cn এর উপর স্কোয়ার, ঠিক আছে। সবাইকে আবার n দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। আবার সবাইকে মনে করো রুট করলাম। এখন এই যে কাজটা করলাম, বলতো আমি কি করছি? আমি কি করছি আগে বর্গ দেখো, আমি কিন্তু একটা গড় করছি, দেখছো না? এখন এন কয়টা আছে? পুরো এন সংখ্যক আছে না, এন দিয়ে ভাগ করছি, একটা গড় করছি। কার গড় করছি বলতো? ওই বেগের বেগের না, বর্গ বেগের, ঠিক আছে। তারপর সবার লাস্টের মধ্যে কি করছি? বর্গমূল করছি। আর একসাথে বললে হবে গড় কার গড়? বর্গ বেগের বর্গমূল, বর্গ বেগের ঠিক আছে, বর্গমূল। আবার শুনো, গড় কার গড়? বর্গ বেগের, তাহলে গড় বর্গ বেগের বর্গমূল। বর্গ বেগের তাহলে এই রাশিটাকে বাংলা কি বলে? গড় বর্গ বেগের বর্গমূল। আর ইংরেজিতে বলে সিআরএমএস। এর সূত্র ছিল হ্যাঁ সিআরএমএস, রুট। এদিকে খেয়াল করে দেখো, রুট এম মানে কি? মিন, মিন মানে কি? গড়, এস মানে কি? স্কয়ার, এম এস আর এম এস, ঠিক আছে, রুট মিন স্কয়ার। আর মনে রাখবে এই মানটা যা আসে পরে কখনোই তোমাকে এখানে বের করতে বলবে না, সমান লিখবা এটা হচ্ছে 3RT ডিভাইডেড বাই এম, ঠিক আছে। এটা বোঝানোর জন্য বলবো যে নামটা কেন এটা বললো, ঠিক আছে। আচ্ছা, এখন এই জিনিসটা আসলে বলতে কি বোঝায়, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস বোঝো যে গড় বলতে তোমরা কি বুঝো বলো তো? শব্দ করে দিতে হবে। হ্যাঁ, এটা তো গড় বের করার নিয়ম, কিন্তু গড় বলতে কি বোঝায় দেখো। আমি বললাম যে তোমাদের ক্লাসে সবাই মনে করো গড়ে 70% নাম্বার পাইছে। তোমরা এখানে 5 জন আছো না, আমি তোমাকে বললাম যে 5 জন একটা পরীক্ষা দিলা, তোমাদের 5 জনের গড় হচ্ছে 70। এই কথা অর্থ হচ্ছে যদি আমি সবাইকে 70 মার্ক করে দিয়ে দেই, তাহলে মোট মার্ক তোমাদের একই থাকবে। কিন্তু তোমার সবাইকে 70 করে পাইছিলা, পাওনি। ধরো কেউ 80 পাইছো, কেউ 60 পাইছো, কেউ 65, কেউ 90। বাট যদি আমি সবাইকে 70 করে দিয়ে দেই, তাহলে তোমাদের মোট যে টোটাল মার্কটা সেটা গিয়ে একই থাকবে না। হ্যাঁ, তো গড়ের উদ্দেশ্য কিন্তু এটাই। গড় মানে হচ্ছে যে আমি একটা মান যদি সবাইকে দিই, যেন টোটাল মার্কটা ফিক্স থাকে, ঠিক আছে। আর ফিজিক্সের ভাষায় বলা হবে যে আমি যদি একটা ইফেক্ট বা একটা মান আমি সবাইকে দিই, যেন আমার টোটাল ইফেক্টটা কি থাকে? সেম থাকে। এখন দেখো, এদের বেগ কারো মনে করো c1 বেগ, কারো মনে করো c2 বেগ। তো গ্যাসের ক্ষেত্রে দেখা গেছে কি, তুমি যদি গড় বেগ বের করতে চাও, আগে ভাবে করে বের করো যে ভাই সিম্পলি বের করবো যে c1 প্লাস c2 ডট 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 cn, সবগুলা বেগ বের করে n দিয়ে ভাগ করলাম। সাধারণত গ্যাসের ক্ষেত্রে দেখা গেছে সবাইকে যদি এই মানটা করে তুমি দিবা, তাহলে টোটাল ইফেক্টটা সেম থাকে না। তার মানে গড় তুমি করছো, বাট এটা কি গড়ের উদ্দেশ্য সফল হয়েছে? সফল হয়নি। গড় করার উদ্দেশ্য হচ্ছে সবাইকে এই গড় মানগুলো দিলে যেন টোটাল মানটা কি থাকে? সেম থাকে। এই জন্য গ্যাসের ক্ষেত্রে দেখা গেছে সবাইকে এই মানগুলো দিয়ে দিলে টোটাল মানটা কি থাকে? ফিক্স থাকে। তো গ্যাসের ক্ষেত্রে যদি আমি বলবো যে গড় বেগ, আসলে গড় বেগ মানে এটাই বের করতে হয় যে গড় বর্গ বেগের বর্গমূল। তার মানে প্রত্যেকটা অণুর কাছে বলতে গড়ে কতটুকু বেগ আছে? সিআরএম এর সমান করে বেগ আছে গড়ে, পার্সেন্টেজ হবে না, পার্সেন্টেজে না, ঠিক আছে, একটা মান আসবে, ঠিক আছে। আমি 70 বললাম, 100 মধ্যে থেকে 70 দেশের আগে পরীক্ষা নিতে পারি তোমার। যখন বলছিলাম ওইখানে যখন আমাদের পরীক্ষা নিতে তখন একটা বলতে দিয়েছিলাম পরে আমাদের 70% নাম্বার কারণ তুমি 100 আগে পরীক্ষা দিছো,
তুমি 120 মার্কের সবাই পরীক্ষা দিচ্ছ, আমি খালি 70% বলবো না, সত্যিই বলবো, ঠিক আছে? আচ্ছা, তাই এটা কি বোঝা গেছে? তার মতো প্রত্যেকটা গ্যাসের কাছে গড়ে কি পরিমাণ বেগ আছে সেটা হচ্ছে সিআরএমএস পরিমাণ বেগ আছে। তাহলে বোঝা গেছে? এখানে গড় বলতে আসলে এটাকে বোঝায় না, কারণ এখানে গড় করলে আমার এই মানটা ঠিক থাকে না, ঠিক আছে? আচ্ছা, এবার আর কি কি আর এন কি এদের পর্যায়ে হয়তো জানো তোমরা। আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি বলতে কি টেম্পারেচার, অবশ্যই কেলভিনে। বড় হাতের এম কি আণবিক ভর বা মোলার ভর বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, বোঝা গেছে? সিআরএমএস এর আরেকটা ফর্মুলা দেখলাম, সেটা কি ছিল বলো? সেটা ছিল √3kT ভাগ ছোট হাতের এম। ছোট হাতের এম বলতে কি কতটুকু ভর নিয়েছো, বড় হাতের এম মানে কতটুকু ভর, আণবিক ভর, আসল না আণবিক ভর, ঠিক আছে? এখন একটা কথা বলে রাখি, এখানে ভরগুলো সবসময় এসআই ইউনিটে বসাবা। যেমন বড় হাতের এম এর মান তুমি কেমিস্ট্রি দেখে আসছো, সেটা কত বলতো? 32 গ্রাম না? গ্রাম। এখানে গ্রাম বসাবা না, তুমি এখানে এসআই, এখানে এসআই, তো অবশ্যই কেজি করবা। কেজি করতে কি করতে হবে? 10⁻³ এত কেজি। বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা দৃঢ় সংখ্যা শেষ করলাম। গতিশক্তি বোঝা গেছে? এটা কি ছিল? গড় বর্গ বেগের বর্গমূল, সিআরএম। আচ্ছা, একটু সাবধানে পড়বা, তারা একটু ভাষা ত্রুটি করে দেয় মাঝে মাঝে। পরীক্ষা বলে যে তুমি গড় বর্গ বেগ বের করো, বর্গ বেগ, আর এসে সিআরএমএস বের করে দেয়। কথাটা বুঝে? হ্যাঁ, তার মানে আমার ভিতরে মানটা বের করতে বলছে, এই ভিতরে মানটা মানে রুটটা ছাড়া, তার মানে এটা মানে হচ্ছে সি স্কোয়ার। আসলে দেখো, এদিকে স্কোয়ার করলাম মনে করো, আর এদিকে মানটা হচ্ছে 3RT ভাগ এ। বোঝা গেছে? হচ্ছে গড় বর্গ বেগ। এটা কি বলতো? গড় বর্গ বেগ, বর্গমূল বলেই নাই, প্রশ্ন একটু সাবধানে বলে নিবা। সিআরএমএস কি আপনার বানানো না আসলেই আছে, আসলেই বইয়ে সিআরএমএস এটা আমার বানানো না। তাহলে সিআরএমএস এর কনসেপ্ট বোঝা গেছে? শক্তি বুঝলাম, মাসে কি থাকে? গড় মুক্ত পথ, ল্যামডা। আচ্ছা, ধরলাম এখানে আমার একটা কন্টেইনার আছে যেখানে অনেকগুলা গ্যাসের অণু আছে। ধরো এখানে একটা অণু, এখানে অণু, এখানে অণু, অণু, ঠিক আছে? অণু আর অণু। কারণ এই অণুগুলো সবসময় কিন্তু একটা সংঘর্ষে লিপ্ত হয়, এটা সরাসরি করে না, সরাসরি করে না, সংঘর্ষে লিপ্ত হয়। আচ্ছা, তো ধরলাম এই অনুযায়ী ধারাম করে এখানে একটা সংঘর্ষে মারল, ঠিক আছে? আবার যাই এইখানে একটা সংঘর্ষে লিপ্ত হয়ে গেল, ঠিক আছে? আবার এইখানে একটা সংঘর্ষে লিপ্ত হয়ে গেল, আবার এইখানে, আবার মনে করো এইখানে, অনেকবার সংঘর্ষে লিপ্ত হয়েছে না? আচ্ছা, মনে কর তুমি হচ্ছে এইটা, তুমি এইটা, ঠিক আছে? এটা তোমার মনে করো দুশ্মন। দুশ্মন নাম্বার 1, 2, 3, 4, 5। তুমি বাসা থেকে দেখলে এখানে গ্যাঞ্জাম হয়ে গেল, আবার এর সাথে একটু বোঝাপড়া হয়ে গেল, এর সাথে একটু গালিগালাজ হয়ে গেল, ভালোবাসা, এর সাথে একটু গ্যাঞ্জাম হয়ে গেল, ঠিক আছে? এখানে আবার ভালোবাসা দেখা দিলে, ঠিক আছে? বেশি। এখন খেয়াল করে দেখো, এই রাস্তায় এতটুকু পথে তুমি কোনো গ্যাঞ্জাম করছো না, কোনো সংঘর্ষ হয়েছে না। এই পথটাকে বলা হচ্ছে তোমার জন্য মুক্ত পথ। তাহলে মুক্ত পথ মানে যেই পথে কোনো গ্যাঞ্জাম হয় না। আর দেখো তো, এই মুক্ত পথকে সবসময় একই থাকে না, কম বেশি হয়? কম বেশি হয়। তাহলে যদি আমি সবগুলা পথকে গড়ে প্রকাশ করি তাহলে কি বলবো? গড় মুক্ত পথ। আর গড় মুক্ত পথ মানে কি? যে গড়ে যেই পথে কোনো গ্যাঞ্জাম হয় না, যেই পথে কোনো অণুর সংঘর্ষ হয় না। হ্যাঁ, যে পথে কোনো সংঘর্ষ হয়নি, ঠিক আছে? ভালোবাসা তো তোমার নাই, তোমার খালি সংঘর্ষ চলে। মানে যেই পথে তুমি শান্তি মতো হাঁটতে, কোনো দুশ্মন ছিল না তোমার। বোঝা গেছে? এখন দেখো, এই পথটা বের করা কি একেবারে এত ইজি বলো তো অণুর ক্ষেত্রে? না। এই জন্য দেখো, তিন বিজ্ঞানী তিনটা একটু সুতো দিচ্ছে আলাদা আলাদা, ঠিক আছে? মনে রাখবা, চলকে দেখো মানগুলো সবগুলো সেম আছে, মনে রাখবা। যারা ধ্রুবক গুলো কিন্তু আলাদা। দেখো এখানে কি আছে? n π σ²। দেখো এখানে কি আছে? n π σ²। জাস্ট এই ধ্রুবক গুলো একটু আলাদা আলাদা, ঠিক আছে? আর খুবই অবভিয়াস, এখানে অনেক অ্যাজাম্পশন করে ফর্মুলা নিয়ে আসা হয়েছে। তাকে বিজ্ঞান শুধু একই রকম হওয়ার কথা। কিন্তু যদি পরীক্ষায় কোনো কিছু না বলে আর গড় মুক্ত পথ বের করতে বলে, সাধারণত তুমি ম্যাক্সওয়েলের ফর্মুলা ইউজ করবে। কারণ কি? কারণ এই তিনজনের মধ্যে ক্রিকেট খেলে ম্যাক্সওয়েল, ঠিক আছে? বিষয়টা এমন না, ম্যাক্সওয়েল শুধু বেশি গ্রহণযোগ্য, ঠিক আছে? আর যদি বিজ্ঞানীর নাম বলে দেয় যে ক্লসিয়াসের সূত্র লেখো, তাহলে তোমাকে আর কোনো অপশন নেই, বা বোল্টজম্যান লেখো, তাহলে কোনো অপশন নেই। ইজিলি বিজ্ঞানীর নাম বলবে না। পরীক্ষা আসলে কি করো? অবশ্যই ম্যাক্সওয়েলের ফর্মুলা ইউজ করবা, ঠিক আছে? এটা বেশি গ্রহণযোগ্য।
নাম উল্লেখ করি। তুমি করবে না, যদি নাম উল্লেখ করে তাইলে করবে। ক্লোসিয়াসের মতে গড় মুক্ত পদের সূত্র কি বা ব্যাখ্যা করো। আমি যদি তিনটা দিয়ে সূত্র ক্যালকুলেট অঙ্ক করি, তিনটা অ্যানসার কি সেম আসবে? কেন সেম আসবে? দেখো এই সবগুলো মান একই ইউজ করবা, বাট এখানে 4 দিয়ে 3/4 আছে, এখানে 1, এখানে √2 আছে, আলাদা আলাদা আসবে। সবচেয়ে কাছাকাছি গ্রহণযোগ্য মানটা হচ্ছে ম্যাক্সিমাম। কিন্তু ল্যামডা মান তো সবাই সবগুলোতেই বের করতে পারে না, তাহলে তো সেম আসার কথা। বলো মানে সব কিছুতেই তো আমরা ল্যামডা মানটাই বের করতে পারি, তাই না? তো ল্যামডা মান তো সেই হিসাবে সবগুলো সেম আসার কথা না। এই যে ফর্মুলাটা ল্যামডার দিছে, ঠিক আছে, দেখো ল্যামডার সূত্র এক একজন এক এক রকম দিছে, কথাটা বুঝো। তুমি বলবে যে গড় মুক্ত পদের সূত্র এইটা, আর যে বলো না এইটা, আর যে বলো না এইটা, তাই জন্য এক এক মানটা আছে। বা সবচেয়ে গ্রহণযোগ্য মানটা কোনটা সেটা হচ্ছে ম্যাক্সওয়েল যে সূত্র দিছে। এটা হচ্ছে সূত্র তিনটা, এক এক বিজ্ঞানী এক এক রকম দিছে, এই বিজ্ঞানের ফর্মুলাটা গ্রহণযোগ্য বেশি, ঠিক আছে। তো পরীক্ষা আসলে তুমি এটাকে ভুলে যাও, তুমি একটা সূত্র ইউজ করবা, যে ল্যামডা হচ্ছে এইটা। আচ্ছা, যদি মানে এর যদি সম্পূর্ণ মানে সঠিক হয়ে থাকে, সম্পূর্ণ না তাও কাছাকাছি। হ্যাঁ, তো এটা কি প্রমাণের কোনো অপশন নাই যে এরা কেন মানে ভুল আর এর কেন বেশি সঠিক? আচ্ছা, প্রথম কথা বলি, এই প্রমাণগুলো আমাদের বইয়ে আছে, হ্যাঁ, মানে প্রমাণ করাচ্ছি না। আর কে এক্স্যাক্টলি সঠিক, এই প্রমাণটা আমাদের ওই সিরিজ বই আমরা পড়বো আজ, কে কেন এটাকে বেশি গ্রহণযোগ্য দেওয়া হইলো, ঠিক আছে। আমাদের বইয়ে আছে, তোমার এই প্রমাণটা আছে, ঠিক আছে, বাট আমরা দেখবো না। বাট এরাও তো কোনো কিছু প্রমাণ করছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে এরা অনেক অ্যাজাম্পশন করছে। দেখো আদর্শ গ্যাস কিন্তু বাষ্পে পাওয়া যায়, কথাটা বুঝো। এই বাষ্পে হয় অক্সিজেন রাখবা, তাহলে কি তুমি হাইড্রোজেন রাখবা, এটা কি আদর্শ গ্যাস না বাষ্প গ্যাস? এগুলো অনেক কিছু ধরি কোনো সংঘর্ষের শক্তি লস হবে না, ধরি আমার সিলিন্ডার সুন্দর থাকবে, অনেক কিছু ধরে ধরে এরা কি করছে, অ্যাজাম্পশন করে সূত্র নিয়ে আসছে, বুঝা গেছে। ধরি 1 সেকেন্ড এতগুলো সংঘর্ষ হবে, এগুলো ধরে ধরে ম্যাথগুলো নিয়ে আসছে, কারণ এখানে গ্যাসের তুমি দেখতে পাচ্ছ কিছু, দেখতে পাচ্ছ। এই জন্য সূত্রে একটু পার্থক্য তৈরি হয়েছে, বোঝা গেছে। বললাম অনেক কিছু অ্যাজাম্পশন করে সূত্র নিয়ে আসছে, ঠিক আছে। এর অ্যাজাম্পশন ছিল একরকম, এর অ্যাজাম্পশন ছিল একরকম, ঠিক আছে। আচ্ছা, এবার চলকে ব্যাখ্যা খুব ভালো করে মনে রাখবা। এন কি? এন এবার এখানে মোল সংখ্যা খুব ভালো করে মনে রাখবা। এন হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা। যদি আমি পিডিএফ দিয়ে লেখা আছে, ঠিক আছে, পিডিএফ। আচ্ছা, একটা ছোট একটা এমসিকিউ দিয়েছি, ধরো ফিজিক্স ফার্স্ট পেপার লেখা আছে, আমরা সেকেন্ড খেলা পাঠিয়ে দিব। পাই বলতে কি একটা ধ্রুবক, জানো তো, 3.1416। সিগমা বলতে কি? সিগমা হচ্ছে ব্যাস, খুব ভালো করে মনে রাখবা, ঠিক আছে। ব্যাস মানে এই যে অণুটার ব্যাস কত বড় আছে, এই যে ব্যাস, বুঝতে পারছো? আচ্ছা, এন কি? একক আয়তনে অণুর সংখ্যা। সাধারণত এন আমার পরীক্ষায় দিয়েই রাখে, আর যদি না দেয় সেক্ষেত্রে কি বলবে? বলবে এইটা হচ্ছে 5 মিটার কিউব। তোমাকে বললো ধরো এই গ্যাস কন্টেনার কত, 5 মিটার কিউব। এখানে অণু আছে মনে করো 10 টু দি পাওয়ার, তোমাকে বলো 12t আছে। বলতো এন এর মান কত হবে? আয়তন মনে করো 5 কিউব, আর এইখানে গ্যাস আছে মনে করো 10 টু দি পাওয়ার 12t, অত এন এর মান কত হবে? এন হচ্ছে একক আয়তনে কতটুকু অণু আছে। ক্লাস 4 এর কি কি নিয়ম? হ্যাঁ, 5 মিটার কিউব অণু আছে এতটি, অতএব এক আয়তনে অণু আছে কতটি করে দিব, বুঝা গেছে। তাহলে এখানে কত হবে? এটা হচ্ছে অণুর সংখ্যা, ধর 10 টু দি পাওয়ার 12 ভাগ হচ্ছে 5 আয়তন সংখ্যা। ওখান থেকে ল্যামডা দিবে তোমাকে, ল্যামডা বের করতে বলবে, ঠিক আছে। তা বোঝা গেছে? ক্লাস 4 এর নিয়ম ম্যাডাম পড়াইছে না, যে 5 মিটারে কিউব অণু আছে এতটি, অতএব এক আয়ত মানে 1 মিটার কিউব অণু আছে এতটি। এটা এন মানে কি? একক আয়তনে কতটি অণু আছে, বোঝা গেছে। মানে এক আয়তনে 1 মিটার কিউব, বোঝা গেছে। এই এটা মানে কি? সিগমা মানে হচ্ছে ব্যাস, আর পাই মানে কি? 3.1416 ইউজ করে দিবা, বোঝা গেছে। তো এই আলোচনা এখানে আসে ছিল। তোর এমসিকিউ আছে, এমসিকিউ আছে জানো যে ক্লেসিয়াস এবং বোল্টজম্যানের সূত্রের অনুপাত কতটুকু বা পার্থক্য কতটুকু। দেখো অনুপাত কত আসবে? 3:4 আসবে। এইটা ভাগেটা করলে 4:3 আসবে, আর এইটা ভাগেটা করলে 3:4 আসবে। আগে 1 আগে আছে, কিন্তু এমসিকিউ তে আসে যে গড় মুক্ত পথে বোল্টজম্যান এবং ক্লেসিয়াসের সূত্রের পার্থক্য কেমন। বোল্টজম্যান দিয়ে ভাগ করলে 3:4, এটা ভাগ করলে তোমার 4:3 আসবে, আগে উপরে এক আছে, বোঝা গেছে। তাহলে এখানে তোমার সবগুলো টপিক ইনশাআল্লাহ আসবে না। ওখানে সূত্র লেখা আছে, চারা দেখতে আসবে না। সম্ভাব্য বেগ, ইয়ে বেগ আসবে না। হ্যাঁ, কনসেপ্ট শেষ। তো তোমাদের 10 সম্বন্ধে রেকর্ড হয়ে গেল কনসেপ্ট।